মিডনাইট সাসপেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গল্প কালো বিড়াল। গল্পটির লেখক দুর্জয় শাকিল। জ্যৈষ্ঠ মাসের শেষের দিক, প্রচন্ড গরম পড়েছে। কোথাও একটু বাতাস নেই, গাছের পাতাগুলো নড়ছে না। খেলা শেষে জিতু যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতেই জিতুর দাদু চেঁচিয়ে বলল, কিরে, গরুগুলো ক্ষেত থেকে এনেছিস? ভুলেই গিয়েছিলাম দাদু, এখনই যাচ্ছি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল জিতু। জিতু আর ওর দাদু মিলে ছোট সংসার ওদের। ছোটবেলায় মা বাবাকে হারায় জিতু, তারপর থেকে দাদুর সাথেই থাকে ও। জিতুর কথা শুনে মুচকি হেসে ওর দাদু বলল, পাগলা একটা ছেলে। অন্ধকার নেমে এসেছে চারদিকে। একটা কালো বিড়াল আঙিনায় বসে মিউ মিউ করছে। জিতুর দাদু হেরিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করলো বিড়ালটাকে। একটু দূরে গিয়ে কালো বিড়ালটা ফকফকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল। খুব অবাক হলো জিতুর দাদু। সাত পাঁচ না ভেবেই বিড়ালটার পিছনে ছুটলেন তিনি। বিড়ালটা দৌড়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মোট 6টা বাঁশঝাড় একসাথে ওখানে। বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে বাঁশঝাড়গুলোর মাঝখানে চলে গেলেন। এতক্ষণে যেন বোধ ফিরে আসলো জিতুর দাদুর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে সাদা কালো বিড়ালটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো। পৈশাচিক হাসি ফুটে উঠল ভয়ঙ্কর চেহারাতে। তীক্ষ্ণ দাঁত বেরিয়ে এলো এবং সাথে লালা ঝরতে লাগলো। ভয়ে চিৎকার দিয়ে উঠল জিতুর দাদু, কিন্তু একটুও শব্দ বের হলো না। প্রাণীটা 2 হাতে গলা চেপে ধরল তার। এদিকে জিতু গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখলো ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে। একটু অবাক হয়ে জিতু জিজ্ঞাসা করলো, এই রাতের বেলা সাদা কাপড় পরে বসে আছো কেন দাদু? আমি আমার বোনের বাড়িতে যাব বলেই হাঁটতে শুরু করলেন তিনি। একটু পর আবার পিছনে ফিরে তাকে অদ্ভুত ভারী কণ্ঠে তিনি বললেন, কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। জিতু ঘাড় নাড়ল। ওর দাদু চলে গেল। জিতু ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবলো, দাদু কালো বিড়ালের কথা কেন বলল? রাত গভীর হলো। জিতু গভীর ঘুমে হারিয়ে গেল। পরদিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল জিতুর। ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখলো ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে। আর তার চারপাশে গ্রামের লোকজন জড়ো হয়ে আছে। জিতু কিছুই বুঝতে পারল না। রতন দৌড়ে এসে বলল, সকালে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি তোর দাদুর লাশ পড়ে আছে, গলায় আঙুলের লাল লাল ছাপ। জিতু কিছু বলল না, বাক রুদ্ধ হয়ে পড়ল। ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দুপুরের আগেই দাফন কাফন সম্পন্ন করা হলো ওর দাদুর। বট গাছের গোড়ায় বসে কান্না করছে জিতু। ও কিছুতেই ভাবতে পারছে না ওর দাদু আর নেই। আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো ওর দাদু মারা গেল কি করে, সেটাই মাথায় ঢুকছে না। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু দাদুর শেষ কথাটা, কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। দুপুর গড়িয়ে বিকেল হলো। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসলো। রতন মাছ ধরে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ও শুনতে পেল কে যেন বাঁশঝাড়ের ভিতর থেকে করুণ কণ্ঠে বাঁশি বাজাচ্ছে। একটু অবাক হলো, এই সাঁঝের বেলায় কে বাঁশি বাজাচ্ছে এখানে? বাঁশঝাড়ের ভিতর ঢুকলো। তখনই শো শো বাতাস বইতে লাগলো। প্রচন্ড বাতাসে বাঁশগুলো একটা আর একটার সাথে জোর শব্দে সংঘর্ষিত হতে লাগলো।
হঠাৎ ও দেখলো বাঁশঝাড়ের এক পাশে লাল টকটকে দুটো চোখ দেখা যাচ্ছে। ও ছুটে পালাতে চাইল, কিন্তু এক পাও নড়তে পারল না। আরো স্পষ্ট হতে লাগলো চোখ দুটো। একটু পরেই হিংস্র আর বিকৃত চেহারার কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে ওর গায়ে সব লোম দাঁড়িয়ে গেল। ওর চিৎকার করতে চাইছে, ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছুই করতে পারছে না। অদ্ভুত কোনো এক শক্তি যেন ওকে আটকে রাখছে। পরদিন সকালে রতনের লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে। ওর গলাতেও ছিল লাল লাল আঙুলের ছাপ। রতন আর জিতুর দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও কেউ বাঁশঝাড়ের ধারে কাছে ঘেঁষল না। এভাবেই কেটে গেল কিছুদিন। সেদিন রাতের বেলায় মিতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল। গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল। টেবিলের উপর হারিকেনটা মৃদু আলো দিচ্ছে। তখন কালো একটা বিড়াল মিউ শব্দ করে দরজা দিয়ে ঢুকে পড়ল। বিড়ালটা তার খাটের নিচে ঢুকে গেল। মিতু দ্রুত উকি দিয়ে খাটের নিচে তাকালো। ওদিকে তাকিয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও দেখলো খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন তাকিয়ে আছে ওর দিকে। চোখ দুটো কোটরবিহীন, লাল টকটকে। মিতু কিছু বোঝার আগেই এক টানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল। একটু পরে ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো। মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চারদিকে খুঁজতে লাগলো ওকে। জিতু সাজপাজ না ভেবেই বাঁশঝাড়ের কাছে গেল। চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল মিতুর লাশটা পড়ে আছে বাঁশঝাড়ের মাঝখানে। চিৎকার দিল জিতু। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাঁশঝাড়ের কাছে। মিতুর লাশটা বাড়িতে নিয়ে আসা হলো। ওর চোখ দুটো এখনো খোলা, আর চোখে স্পষ্ট ভয়ের ছাপ। দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ওর গলাতেও একই রকম আঙুলের লাল ছাপ দেখা গেল। রাতে জিতু নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো মিতুর মৃত্যুর বিষয়টা। এত রাতে ও তো বাঁশঝাড়ে যাওয়ার কথা না। তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে নিয়ে গেল ওখানে? কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধানে থাকতে। তাহলে কি এইগুলোর পিছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকাল। গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে। কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা। সব শুনে তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শো শো বাতাস বইতে লাগলো বাঁশঝাড়ে। শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছুর গড় গড় শব্দ আর বিড়ালে মিউ মিউ শোনা গেল। গ্রামের মানুষজন সব ভয়ে ছুটলে বেরোল। কবিরাজ একটু পর চোখ খুললেন। তারপর চোখ দুটো টকটকে লাল। বিড় বিড় করে বলতে লাগলেন, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, না হলে কেউ বাঁচতে দিবে না, সবাইকে মেরে ফেলবে। তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। জিতু খুব অবাক হলো। কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো। আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। ও কিছুই বুঝতে পারল না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা আছে তারা গ্রামেই সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকতো। সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের জন্য একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের কাছে গেলেন।
লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে। গরুর গলাটা কাটা, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। একটা কালো বিড়াল গরুর গলার উপর বসে রক্ত খাচ্ছে। চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তার চিৎকার শুনে তার স্ত্রী ও কিছু প্রতিবেশী ছুটে আসলো। তারা এসে কিছুই দেখলো না, শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ করে শব্দ করে বাসঝাড়ের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরলে বশির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনা। ঘটনার বিশদ বর্ণনা শুনে সবাই ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। জিতু বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো, গ্রাম জনমানব শূন্য হওয়ার আগেই কিছু করতে হবে। আমি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এই গ্রামকে বাঁচাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়লো সেই কবিরাজের কথা। ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। জিতুকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেন আসছো? আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। জিতু শান্ত কণ্ঠে বলল, দেখুন, সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রামে শ্মশানে পরিণত হবে। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় পা যাবে? ঘটনাটা আসলে কি বলবেন? তোমাদের গ্রাম ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মার কবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আমার কোনো মন্ত্র ওকে বশে আনতে পারবে না। এই কথা বললেন কবিরাজ। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু রহস্যের জমিদার বাড়ির রহস্য। ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার। আপনি আমাকে বলুন, আমি আমার গ্রামে সব কিছু করতে রাজি আছি। কবিরাজ জিতুর দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের শেষে যে জঙ্গলটা আছে সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে, চিনো সেটা? হ্যাঁ চিনি। সেখানে তো কেউ থাকে না, আর কেউ যায়ও না। অনেক পুরাতন আর ভাঙাচোরা সেটা। ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে। ওই ঘরে একটা বই আছে। মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে। ওই বইতেই সব প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, আমি ওই বই নিয়ে আসব, উত্তর দিল জিতু। যতটা সহজ ভাবছো কাজটা তত সহজ নয়, অনেক কঠিন। খুব সাহসী না হলে ওই কাজ করা সম্ভব নয়। কেন? সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে, কিন্তু সাহস হারানো যাবে না, তাহলে নির্ঘাত মৃত্যু। আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না, কেউ ডাকলেও তাকানো যাবে না। মনে রাখো, এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক নিমিষেই শ্মশান বানিয়ে দেবে। আমি যাব ওইখানে। ওই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবজ দিয়ে বলল, এটা হাতে বেঁধে নাও। এটা বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। জিতু কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন গভীর রাতে লণ্ঠন হাতে একটা বাড়ি থেকে বেরিয়ে পড়ল জিতু। চারটা আজ ভালোই আলো দিচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে হাঁটছেও। কিছুক্ষণ পর জঙ্গলের কাছে এসে পৌঁছালো। চিকন সরু একটা রাস্তা জঙ্গলের ভিতর দিকে ঢুকে গেছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে জিতু জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো। হঠাৎ মনে হলো কে যেন ওর পিছনে হাঁটছে। স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। ও পিছনে ফিরে তাকালো না। মনে সাহস রেখে ও হাঁটতে লাগলো। হঠাৎ ও দেখলো একদল কালো বিড়াল ওর দিকে তেড়ে আসছে। অন্ধকারেও বিড়ালগুলোর চোখ লাল টকটকে দেখা যাচ্ছে। ও থমকে দাঁড়ালো, কিন্তু বিচলিত হলো না, কারণ ও জানে সাহস হারালে ওর মৃত্যু অনিবার্য। ওর কাছাকাছি আসতে বিড়ালগুলো হঠাৎই উধাও হয়ে গেল।
আবারও হাঁটতে শুরু করলো জিতু। পুরাতন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অনেক বছরের পুরানো এই জমিদার বাড়ি, ছাদটা অনেক আগেই ভেঙে গেছে, দেয়ালও খসে পড়েছে অনেক জায়গায়। বাড়ির ভিতর ঢুকতেই মনে হলো এখানকার পরিবেশটা বাহিরের থেকে আলাদা। ঠান্ডা হিম বাতাস বইছে, আর মনে হচ্ছে যেন কয়েক জোড়া চোখ ওর দিকে সবসময় নজর রাখছে। জিতু গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো। তখনই হঠাৎ আলো জ্বলে উঠলো বাড়িতে। মানুষজনে ভরে গেল বাড়িটা। কেউ গল্পে মত্ত, কেউ বা খাচ্ছে, কিছু তরুণী মেতেছে, আলপনা আঁকছে। এসব দেখে জিতু খুব অবাক হল, যদিও জানে যে এমন অদ্ভুত ঘটনা সব ওর সম্মুখীন হতে হবে। তবু এত কিছুর মধ্যেও মনে সাহস রাখতে হবে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। ও গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো। পশ্চিম দিকের কক্ষে ঢুকতেই আবারও বাড়িটা অন্ধকার হয়ে গেল। বাতাস শো শো শব্দ শোনা গেল। মনে হচ্ছে যেন বাড়ির ভিতরে অনর্গল বজ্রপাত হচ্ছে। বাতাসে ভয়ঙ্কর কিছুর গড়গড় শব্দ ভেসে আসছে। জিতু সেদিকে তোয়াক্কা না করে লণ্ঠন হাতে রুমের ভিতর ঢুকলো। এক কোণে নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল। জিতু সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। মাকড়সার জালে ভরপুর রুমটা। ওর চোখ মুখ শরীর মাকড়সার জালে ভরে গেল। এদিকে বাতাসে একটানা গড় গড় শব্দ ভেসে আসছে। ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে। জিতু লণ্ঠনটা উঁচু করে ধরে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো বইটা ভাঙা একটা টেবিলের উপর পড়ে আছে। দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ কে যেন ডাকলো, এই জিতু, এই রাতে এখানে কি করছিস? জিতু কণ্ঠটা শুনে চমকে গেল। এটা যে ওর দাদুর কণ্ঠ। ও পিছনে তাকাতে যাবে, এমন সময় ওর মনে পড়লো ওর দাদু তো মারা গেছে, এখানে আসবে কি করে? এছাড়া কবিরাজের সতর্কবাণীও ওর মনে পড়ে গেল। ও পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। পিছন থেকে তখনও কে যেন ফিসফিস করে ডাকছে, জিতু, জিতু। দমকা বাতাস বইছে তখনও। মনে হচ্ছে জঙ্গলে ঝড় হচ্ছে। কেউ হয়তো চাচ্ছে না জিতু বইটা নিয়ে এখান থেকে চলে যাবে। জিতু বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে ওর বাড়ির উঠানে জমায়েত হলো গ্রামবাসীরা। জিতু ওর সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা আমি পড়েছি। বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা। বহু বছর আগে ওই পুরাতন জমিদার বাড়িতে থাকতেন এক প্রতাপশালী জমিদার। একবার খাজনা আদায়ের ব্যাপারে নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে চাষিটা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ, আমাকে বিনা অপরাধে মারা হচ্ছে। আমি অভিশাপ দিলাম খুব শীঘ্রই এই জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। এই গ্রামের পরবর্তী প্রজন্মও শান্তিতে থাকতে পারবে না। জমিদার ওর কথা গ্রাহ্য না করে প্রাণদণ্ড দিয়ে দেন। পরিবার বলতে ওই চাষির শুধু একটা কালো বিড়াল ছিল। মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল ওই বিড়ালটা। পরদিন সকালে ওই বিড়ালটাকে মৃত অবস্থায় চাষির কবরের পাশে পাওয়া যায়। লোকজন বিড়ালটাকে বস্তার ভয়ে ওই বাচ্চার ওইখানে ফেলে দিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙিনায়। ওই রাতেই মারা যায় জমিদার। তার কক্ষেই পাওয়া যায় তার মৃতদেহ। চোখ উপড়ানো আর চেহারাটাও বিকৃত হয়ে পড়ে। জমিদারের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে জমিদারের পরিবার ভয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়। সেই চাষি আর তার কালো বিড়ালের অতৃপ্ত আত্মাই এই গ্রামে ধ্বংসলীলা চালাচ্ছে। ওরা এই গ্রামকে শ্মশান করে না করে যাবে না। তবে ওই বইতে এর থেকে পরিত্রাণের উপায় বলা আছে। কি উপায়? একজন জিজ্ঞাসা করলো। সেটা বলা যাবে না, বললে আজ কাজ হবে না। তবে কাল থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে। আজ রাতেই আমি সব কাজ সম্পন্ন করে ফেলব। আপনাদের শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কয়েক মণ দুধ সংগ্রহ করে বাজারের মাঝখানে গর্ত করে ঢালতে হবে। কালো বিড়ালটা নাকি খুব দুধ পছন্দ করত, তাই ওকে তুষ্ট করার জন্য এটা করতেই হবে। মুহূর্তের মধ্যেই কাজে লেগে পড়ল সবাই। বিকালবেলার মধ্যেই দুধ সংগ্রহ করা হয়ে গেল। তারপর বড় একটা গর্ত করে তাতে দুধ ঢালা হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারদিকে। রাত গভীর হলো।
চাঁদটা আজ মেঘে ঢেকে আছে। জিতু বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। একটু দূরে গিয়ে ও আবার বাড়ির দিকে ফিরে তাকালো। ও দেখলো ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওর দিকে হাত নাড়িয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস জিতু। জিতু চোখের পানি মুছতে মুছতে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এসে পৌঁছালো। জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে লাগলো জিতু। ওর মনে হলো পিছন থেকে সজারুর কণ্ঠে ফিসফিস করে ওকে যেতে নিষেধ করছে, কিন্তু ও জানে ওকে যেতেই হবে। একবারও পিছনে ফিরে তাকানো যাবে না। ও সোজা জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির পিছনেই জমিদার বাড়ির পুরনো ফাঁসির মঞ্চ। এখানেই নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জিতু ওটার পাশে গিয়ে দাঁড়ালো। তখনই খুব জোরে বাতাস বইতে লাগলো। আগের মতোই ভয়ঙ্কর গড় গড় শব্দ ভেসে আসছে। বাতাসে আর তাসের বুক কাঁপানো বিড়ালের ডাক। হঠাৎ কারো কান্নার কণ্ঠ শোনা গেল। কেঁদে কেঁদে কে যেন বলছে, বিশ্বাস করেন বাবু, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। বাতাসে বারবার ভেসে আসতে লাগলো এই কথাগুলো। জিতু ধীরে ধীরে পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে। মঞ্চে মোটা লোহার দণ্ডে ঝুলছে ফাঁসির দড়ি। জিতু তাকালো দড়িটার দিকে। তখনই কারোর জন্য পিছন থেকে ডাক দিল, জিতু। ও পিছন ফিরে তাকিয়ে দেখলো ও দাদু। রতন মৃত্যু হাসি মুখে দাঁড়িয়ে আছে। জিতু ওদের দিকে তাকিয়ে একটু হাসলো। ওরা একসাথে বলল, তোমাকে এই গ্রাম ও গ্রামের মানুষ কখনোই ভুলবে না। পরদিন সকাল। গ্রামের সবাই জিতুর বাড়ির সামনে এসে দেখলো দরজায় তালা ঝুলছে। খুব অবাক হলো সবাই। নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো ওরা। তখন সেই কবিরাজ এসে ওদের সামনে দাঁড়ালো। আপনারা জিতুকে খুঁজছেন তো? হ্যাঁ, ওকেই খুঁজছি। ও আর আসবে না। আসবে না মানে? প্রায় সমস্বরে বলতে লাগলো সবাই। না, আসবে না। এই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছে। বইতে লেখা ছিল, কোনো নির্দোষ মানুষ যদি মধ্যরাতে জমিদারের ফাঁসির মঞ্চে গিয়ে ওই চাষির মতো মৃত্যুবরণ করে, তাহলে এই গ্রামের সমস্ত বিপদ মুক্ত হবে, নিশ্চিন্ত হয়ে যাবে ওই অভিশপ্ত আত্মা। কবিরাজের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসী সবাই ছুটে গেল জমিদার বাড়িতে। দেখলো জিতুর লাশ ঝুলছে দড়িতে, চোখ খোলা, মুখে স্পষ্ট হাসির চিহ্ন। জিতুর লাশ দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। কয়েক বছর পরের কথা। এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিতু গ্রাম। একদিন অনেক দূর থেকে আসা একজন পথিক গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করলো, জিতু তো মানুষের নাম, এই গ্রামের নাম জিতু গ্রাম রেখেছেন কেন? মোড়ল অশ্রু সজল চোখে উত্তর দিল, এই গ্রামে একজন সাহসী জিতু ছিল, যে আমাদের জন্য, এই গ্রামের জন্য নিজের জীবন দিয়েছে। এই গ্রামকে নিয়ে গর্ব করার মতো একটাই জিনিস আছে, আমাদের জয়ত জিতু। সবাইকে ধন্যবাদ আমাদের এই গল্পটি শোনার জন্য। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।